যারা বিটিটি কোর্সটি করবেন তাদেরকে অবশ্যই যে বিষয়গুলোতে অংশগ্রহণ করতে হবে তার মধ্যে একটি হচ্ছে প্রফেশনাল এথিক্স। যারা এই বার ট্রান্সফার টেস্টটিতে অংশগ্রহণ করবেন এই বিটিটির এই প্রফেশনাল এথিক্সে আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আমরা আজকে CD1 নিয়ে আলোচনা করব। মূলত এখানে 10টি কোর ডিউটি রয়েছে। তার প্রথম চ্যাপ্টারে আলোচনা হবে CD1 নিয়ে। আর কোর ডিউটি নাম্বার 1, কোর ডিউটিতে বলা হয়েছে ইউ মাস্ট অবজার্ভ ইউর ডিউটি টু দ্য কোর্ট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একজন কাউন্সিলর বা একজন ব্যারিস্টারের মূল দায়িত্ব থাকে হচ্ছে কোর্টের প্রতি। যদিও আমরা CD2-তে আমরা দেখব যে ডিউটি টুয়ার্ডস আওয়ার ক্লায়েন্ট, অর্থাৎ অ্যান অ্যাডভোকেট মাস্ট হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ হিজ ক্লায়েন্ট। আমাদের ক্লায়েন্টের বেস্ট ইন্টারেস্টের জন্য কাজ করতে হবে। তবে সেদি মূলত দি ওভাররাইডিং অবজেক্টিভ সবসময় যে প্রায়োরিটি পাবে হচ্ছে ডিউটি টুয়ার্ডস কোর্ট। কিন্তু আমাদের যে ক্লায়েন্টের কনফিডেন্সিয়ালিটি আছে বা ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষা করতে হবে, সেক্ষেত্রে কিভাবে আমরা প্রেজুরাইজ না করে আমার ক্লায়েন্টকে আমি সেবা দিতে পারবো এবং কখন আমাকে ইনস্ট্রাকশন থেকে নিজেকে উইথড্র করে নিতে হবে এবং কখন আমরা ইনস্ট্রাকশন থেকে উইথড্র না করেও আমরা আমাদের দায়িত্ব পালন করে যেতে পারবো, সেই বিষয়টি এখানে চ্যাপ্টার 1-এ আলোচিত হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখি দি এক্সটেন্ট অফ দ্য ডিউটি। এই যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস করার ক্ষেত্রে আমাদের ডিউটিটা ওভাররাইডস করবে কোর্টের প্রতি, যেটা সে এইটা আরো যেসব ক্ষেত্রে আমাদের বিস্তৃত হয়েছে সে বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোকপাত করব। দি এক্সটেন্ট অফ দ্য ডিউটি, you owe a duty to the court to act with independence in the interest of justice. Then this duty overrides any inconsistent obligation which you may have. অর্থাৎ আমাদের যদি অসংগঠিত অন্য কোনো অব্লিগেশন বা বাধ্যবাধকতা থাকে তাহলে সেটার উপরে ওভাররাইডস করবে বা বেশি প্রায়োরিটি পাবে আমাদের হচ্ছে ডিউটি টুয়ার্ডস কোর্ট। ইট ইনক্লুডস দ্য ফলোইং স্পেসিফিক অব্লিগেশন। এখানে কিছু সুনির্দিষ্টভাবে কিছু অ্যালিগেশনের কথা বলছে, সেগুলোর ক্ষেত্রে ইউ মাস্ট নট, আমি অবশ্যই একজন অ্যাডভোকেট বা একজন ব্যারিস্টার হিসেবে কি করতে পারবো না, ইউ মাস্ট নট নোয়িংলি অর রেকলেসলি মিসলিড দ্য কোর্ট। আমরা জেনে শুনে অথবা আমরা কেয়ারলেসভাবে কোর্টকে মিসলিড করতে পারবো না। এগুলোর মধ্যে রয়েছে দিস উইল ইনক্লুড নট মেকিং এনি স্টেটমেন্ট, সাবমিশন অর রিপ্রেজেন্টেশন এনি আদার বিফোর দ্য কোর্ট which you know or instructed to know is untrue or misleading. আমি যেগুলো জানি, আমি কোনো সাবমিশন দেব না, কোনো স্টেটমেন্ট বর্ণনা করব না, অথবা আমি কোনো রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন আমি দেব না যেটি আমি জানি যে এটা মিথ্যে। asking questions which suggest facts in a witness which you know or are instructed to know untrue or misleading. আমি কোনো প্রশ্ন করব না অথবা এমন কোনো ফ্যাক্ট আমার উইটনেসকে সাজেস্ট করব না যেটি আমি জানি যে এটা মিথ্যে বা এটা আনট্রু অর মিসলিডিং, কোর্টকে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করবে। তারপরে 3 নম্বরটা হচ্ছে কলিং উইটনেস টু গিভ এভিডেন্স অর পুটিং উইটনেস স্টেটমেন্টস অর অ্যাফিডেভিটস বিফোর দ্য কোর্ট which you know or are instructed are untrue or misleading unless you make the true position clear to the court. আমি কোনো উইটনেসকে সাক্ষ্য দেওয়ার জন্য আনবো না এবং কাউকে বলবো না উইটনেস স্টেটমেন্টস আর আদার অ্যাফিডেভিট, কোনো অ্যাফিডেভিট দিয়ে কোর্টের সামনে মিথ্যে ভাবে উপস্থাপন করবো না। অর্থাৎ যে বিষয়টা আমি জানি যে এটা মিথ্যে বা সত্য নয়, তাহলে আমি আমার ডিউটি টুয়ার্ডস কোর্ট আমি ব্রিচ করলাম। আর এটা আমাকে অবশ্যই একজন ব্যারিস্টার হিসেবে মেনে নিতে হবে বা এটা পালন করতে হবে। Knowingly misleading the court includes being complicit in another person misleading the court. আমি যদি জানি যে অন্য একজন কোর্টকে মিসলিড করছে এবং সেটা জেনে যদি আমি কোর্টকে অবহিত না করি, সেটার সাথে কমপ্লাই করি বা সেটাকে ব্যবহার করার চেষ্টা করি, তাহলে আমি কোর্টকে মিসলিড করব। Knowingly misleading the court also includes inadvertently misleading the court if you later realize that you have misled the court and you fail to correct the position. আমি যদি কোনো কারণে না জেনে শুনে কোনো একটা ভুল করে থাকি বা মিসলিড করে থাকি বা মিসরিপ্রেজেন্টেশন দিয়ে থাকি, পরবর্তীতে যখন আমি রিয়ালাইজ করলাম যে আসলে আমার একটা সাবমিশনটা ভুল হয়ে গেছে, তখন যদি আমি আমার সত্যিকারের অবস্থান কোর্টকে তুলে ধরতে না পারি বা বোঝাতে না পারি বা না বলি, তাহলে আমি কোর্টকে আমি মিসলিড করলাম। The duty continues to apply for the duration of the case. এবং এই ডিউটিটা টোটাল কেসটা যতদিন কোর্টে চলবে ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত আমার এই ডিউটি আমাকে রক্ষা করতে হবে। এখন আসা যাক যে CD1 রিলেটস টু আদার কোড ডিউটিস। এছাড়া আমাদের আরও কিছু কোড ডিউটি রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। ইউর ডিউটি টু দ্য কোর্ট ওভাররাইডস ইউর ডিউটি টু অ্যাক্ট ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ ইউর ক্লায়েন্ট। আমাদের CD2 তে কোড ডিউটি 2 হচ্ছে আমাদের বেস্ট ইন্টারেস্ট অফ দ্য ক্লায়েন্টের জন্য কাজ করতে হবে। Your duty to the court does not require you to act in breach of your duty to keep the affairs of his client confidential. আমাদের যে ক্লায়েন্টের কনফিডেন্সিয়ালিটি বা তাদের যে ইনফরমেশন বা গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব সেটা কখনোই বলবে না যে আমাকে যে ডিউটি টুয়ার্ডস কোর্টের দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার এই গোপনীয়তা ক্লায়েন্টের প্রতি সেটা আমি ভঙ্গ করে আমি কোর্টকে জানাবো। অর্থাৎ আমাদের ক্লায়েন্টের কনফিডেন্সিয়াল যে গোপনীয়তা সেটা অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। তো আমরা কিভাবে এই ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষা করেও আমরা আমাদের ডিউটি পরিচালিত করবো, বা সেটা যদি সম্ভব না হয় তাহলে আমাদের সেখান থেকে ইনস্ট্রাকশন উইথড্র করতে হবে। তাহলে ইফ দেয়ার ইজ এ রিস্ক দ্য কোর্ট উইল বি মিসলিড আনলেস ইউ ডিসক্লোজ কনফিডেন্সিয়াল ইনফরমেশন দ্যাট ইউ আর লার্ন ইন দ্য কোর্স অফ ইউর ইনস্ট্রাকশন, ইউ শুড সেক দ্য ক্লায়েন্টস পারমিশন টু ডিসক্লোজ দ্য ইনফরমেশন টু দ্য কোর্ট। যদি আমি আমার ক্লায়েন্টের ইনস্ট্রাকশন থেকে কোনো ইনফরমেশন জানি এবং যেটি কোর্টকে জানানো একান্ত প্রয়োজন, কিন্তু সেক্ষেত্রে যদি আমি সেক্ষেত্রে আমি আমার ক্লায়েন্টের পারমিশন চাইবো যে আমার এই পারমিশন দেওয়া এই ইনফরমেশনটা কোর্টকে জানানো দরকার। যদি আমার ক্লায়েন্ট সেটি আমাকে অ্যালাউ করে তাহলে আমি কোর্টকে বলতে পারবো। যদি ক্লায়েন্ট আমাকে অ্যালাউ না করে তাহলে সেক্ষেত্রে আমাকে তাকে বুঝিয়ে বলতে হবে, এবং সেক্ষেত্রে সে যদি অ্যাগ্রি না করে তাহলে আমাকে ইনস্ট্রাকশন উইথড্র করতে হবে। If the client refuses to allow you to make the disclosure, then you must cease to act and return your instruction. In these circumstances, you must not reveal the information to the court. আমি যদিও এখান থেকে ইনস্ট্রাকশন উইথড্র করেও নিয়ে যাই, তারপর আমি কোর্টকে এই ক্লায়েন্টের গোপনীয় ইনফরমেশন বলতে পারবো না। কিন্তু আমি যদি ক্লায়েন্ট আমাকে অ্যালাউ না করে তাহলে আমি আমার ইনস্ট্রাকশন উইথড্র করতে পারবো বা কেস ছেড়ে দিতে পারবো। সিমিলারলি এরকমই যদি হয়, you cannot continue to act if you become aware that the client possesses a document which should have been but has not been disclosed, unless your client agrees to the disclosure of the document. Again, if you withdraw, you must not reveal the existence of the documents to the court or your opponent. যদি এমন কোনো দলিল বা ডকুমেন্টস আমার ক্লায়েন্টের পজিশনে থাকে যেটা আমাদের কোর্টে সাবমিশন করা দরকার ছিল, কিন্তু আমি সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের পারমিশন চাইবো। যদি পারমিশন দেয় তাহলে আমি ডিসক্লোজ করবো, কিন্তু যদি পারমিশন না দেয় যে এটি ডিসক্লোজ করা প্রয়োজন, অনুমতি না দেয়, সেক্ষেত্রে আমি আমার ইনস্ট্রাকশন উইথড্র করবো। কিন্তু স্টিল আমি এই ডকুমেন্টস আছে এই মর্মে আমি কোর্টকেও বলতে পারবো না এবং আমার অপোনেন্টকেও এটি বলতে পারবো না, কারণ ক্লায়েন্টের কনফিডেন্সিয়ালিটি আমাদের রক্ষা করতে হবে। সো ইউর রোল অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন অ্যাডভোকেট হিসেবে আমি কি করতে পারবো না, ইউ মাস্ট নট অ্যাবিউজ ইউর রোল অ্যাজ অ্যান অ্যাডভোকেট। কোন কোন ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাবিউজ করবো না সেটি কিন্তু এখানে, এবং এটা অবশ্যই এটা মাস্ট, আমাকে এই রোলের অ্যাবিউজ করা যাবে না। এক্সাম্পল অ্যাবিউজিং ইউর রোল অ্যাজ অ্যান অ্যাডভোকেট ইনক্লুড মেকিং স্টেটমেন্ট অর আস্কিং কোয়েশ্চেন্স মেরিল টু ইনসাল্ট, হিউমিলিয়েট অর অ্যানয় এ উইটনেস অর এনি আদার পারসন। আমরা এমন কোনো স্টেটমেন্ট তৈরি করব না বা কোনো প্রশ্ন করব না, জাস্ট একজন উইটনেস বা একজন আদার পারসনকে যারা বিচারে সাক্ষ্য দিতে আসবে তাদেরকে অপমানিত করা বা তাদেরকে হিউমিলিয়েট করা বা তাদেরকে বিরক্ত করার জন্য। মেকিং সিরিয়াস অ্যালিগেশন এগেনস্ট এ উইটনেস হোম ইউ হ্যাভ হ্যাড দ্য অপরচুনিটি টু ক্রস এক্সামিন আনলেস ইউ হ্যাভ পুট দ্য অ্যালিগেশন টু দ্য উইটনেস ইন ক্রস এক্সামিনেশন। আমরা সিরিয়াস অ্যালিগেশন, যেমন ফ্রডের কথা বলতে পারি, এই ফ্রড বা অন্য কোনো সিরিয়াস অ্যালিগেশন আমরা একজন সাক্ষীর চরিত্রের বিরুদ্ধে আমরা বলবো না যদি না এটা আমাদের ক্রস করার, ওই সাক্ষীকে আমাদের ক্রস করার সুযোগ থাকে, এবং আমরা এই প্রশ্নটি ওই ক্রস এক্সামিনেশনে যদি না নিয়ে আসি তাহলে আমরা তার এই চরিত্র সম্পর্কে বা তার সিরিয়াস অ্যালিগেশন আছে তার বিরুদ্ধে এই ধরনের কোনো মন্তব্য বা তার প্রতি করতে পারবো না। Making a serious allegation against any person or suggesting that a person is guilty of an offense which your client is charged, unless making a serious allegation, কোনো ধরনের সিরিয়াস অ্যালিগেশন তার বিপক্ষে আনবো না কারো প্রতি, এবং সে যে দোষী, অর্থাৎ আমরা বলতেছি এই সাক্ষী যে দিতে আসছেন আপনি এই খুনের বা এই মামলার ব্যাপারে আপনিই দায়ী, তো এটা আমরা করতে পারবো না যদি না সেটি আমরা দেখি যে এই চার্জ তার বিরুদ্ধে যে অ্যালিগেশনটা আমরা দোষের অ্যালিগেশনটা আনছি সেই অ্যালিগেশনের জন্যই আমার ক্লায়েন্ট কি হয়েছে, অভিযুক্ত হয়েছে। এখানে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এই
পয়েন্টের আন্ডারে ইউ হ্যাভ রিজনেবল গ্রাউন্ডস ফর মেকিং দ্য অ্যালিগেশন, যদি এটা হয় যে আমার রিজনেবল যৌক্তিক গ্রাউন্ড আছে তার বিরুদ্ধে আমার এই অভিযোগ আনার জন্য। দ্বিতীয় হচ্ছে এলিগেশন ইজ রিলেভেন্ট টু ক্লায়েন্টস কেস অর দ্য ক্রেডিবিলিটি অফ দ্য উইটনেস, এই এলিগেশনটা আমার যে চার্জ সেটার সাথে আমার ক্লায়েন্ট জড়িত, অথবা সে যে সাক্ষ্য দিচ্ছে তার এই ক্রেডিবিলিটি অফ উইটনেস, অর্থাৎ সে একটা গুড ক্যারেক্টারের মানুষ না, তার দোষ আছে এবং সে ক্রিমিনাল মাইন্ডেড বা তার প্রিভিয়াস ক্রিমিনাল কনভিকশন আছে, তাহলে সেটা বোঝা যাবে যে এই লোকটা সত্য কথা বলছে কি বলছে না, তার সত্য বা তার উইটনেসের ক্রেডিবিলিটি নিয়ে একটি প্রশ্ন উঠবে। আর থার্ড হচ্ছে হোয়ার দ্য অ্যালিগেশন রিলেশন টু এ থার্ড পার্টি ইউ অ্যাভয়েড নেমিং দ্য দেম ইন ওপেন কোর্ট আনলেস দিস ইজ রিজনেবলি নেসেসারি। যদি এটি থার্ড কোনো পার্ট ব্যক্তি হয় তাহলে আমরা তার নাম কোর্টে নেওয়াটা অ্যাভয়েড করব যদি না এটি খুব জরুরি হয়ে থাকে, অর্থাৎ যদি জরুরি হয় সেক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু যদি জরুরি না হয় তাহলে আমরা ওই তৃতীয় কোনো ব্যক্তির নাম কোর্টে আমরা অ্যাভয়েড করবো তার নামটা নেওয়ার জন্য। আচ্ছা, পুটিং forward to the court a personal opinion of the facts or the law unless you are invited or required to by the court. Putting forward to the court a personal opinion of the facts or the law unless you are invited or required to by the court. আমরা আমাদের ব্যক্তিগত মতামত কোনো কেস সম্পর্কে কি করব না, ফরওয়ার্ড করব না বা সামনে কোর্টের সামনে বলবো না, আনলেস যদি না কোর্ট আমাদের কি করে সেটা বলার জন্য আমাকে ইনভাইট করে বা আমাকে সেটা দায়িত্ব দেয়, তাহলে এটা যদি আমাদের রিকোয়ার্ড টু বাই দ্য কোর্ট, যদি সেটা বলার জন্য কোর্ট আমাকে বাধ্য না করে বা আমাকে ইনভাইট না করে, আমন্ত্রণ না জানায়, তাহলে আমি আমার ব্যক্তিগত কোনো অপিনিয়ন কোর্টের সামনে বলবো না। আচ্ছা, ফার্দার অ্যাসপেক্টস অফ ডিউটি টু দ্য court, the following would constitute a breach of your duty to the court: not taking reasonable steps to avoid wasting the court's time, কোর্টের সময় আছে, সময়ের যাতে অপচয় না হয় সেজন্য আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। not taking reasonable steps to ensure that the court has and is aware of all relevant authorities and legislative provisions, যদি কোর্টে কোনো মামলার রেফারেন্স আসে তাহলে তার যে এটি কোন সেকশন, সেই যথাযথ অথরিটি যে একটি অমুক সেকশন বা এত নাম্বার সেকশন কোন আইনের কোন ধারা এবং সেটি যথাযথ কেস রেফারেন্স আছে কিনা সেটি কিন্তু আমাদের দিতে হবে। দিস উইল ইনক্লুডস পুটিং বিফোর দ্য কোর্ট অনলি অথরিটিস হুইচ আর অ্যাডভার্স টু ইউর ক্লায়েন্টস পজিশন, যদি এটি আমার ক্লায়েন্টের স্বার্থের বিপক্ষেও যায় তবুও আমাদের কিন্তু এই অথরিটিটা কোর্টকে বা যথাযথভাবে দিতে হবে যদিও এটি বিপক্ষে যায় আমার ক্লায়েন্টের। ফেলিং টু অ্যানশিওর দ্যাট ইউর অ্যাবিলিটি টু অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি ইজ নট কম্প্রোমাইজড, এবং আমাদের স্বাধীনভাবে কাজ করার যে ক্ষমতা সেটি যেন কোনোভাবেই কম্প্রোমাইজ না হয়, সেটি যদি হয় তাহলে আমরা স্বাধীনভাবে কাজ করতে না পারলে তাহলে আমরা সেটা চালিয়ে যাব না এবং আমরা কম্প্রোমাইজ করব না। The putting forward a case which you do not believe your duty to court does not prevent you from putting forward your client's case simply because you do not believe facts that the client is telling you. It is for the court, not or jury, not you to decide whether your client is to be believed. এখানে ব্যাপার হচ্ছে যে ক্লায়েন্ট আমাকে একটা ফ্যাক্ট বলছে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে এই ফ্যাক্ট আসলে সত্য, তখন আমাদের প্রফেশনাল ইথিক্সে বলা হয়েছে যে তুমি ক্লায়েন্টের ভার্সনটাকেই তুমি ফরওয়ার্ড করবে, কারণ এটা হচ্ছে কোর্ট অথবা জুরির দায়িত্ব হচ্ছে সে তারা ক্লায়েন্টকে বিশ্বাস করবে কি করবে না, এটা একজন অ্যাডভোকেট বা ব্যারিস্টারের দায়িত্ব না যে ক্লায়েন্ট সত্য বলছে না মিথ্যা বলছে। আচ্ছা, ইউ শুড ড্র টু দ্য ক্লায়েন্টস অ্যাটেনশন, আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ক্লায়েন্টকে বলতে পারবো যে তোমার এই বিষয়টি কি হবে, কনফ্লিক্ট অফ এভিডেন্স, এই ফ্যাক্ট যদি চাই তাহলে এভিডেন্সের সাথে কনফ্লিক্ট হলে তোমার যে তুমি যে ভার্সনটা বলছো সেটা বিশ্বাসযোগ্য হবে না এবং সেক্ষেত্রে তুমি প্রবলেমে পড়বা। তো এইটা বলার পরেও যদি স্টিল দ্য ক্লায়েন্ট ইজ অ্যাডামেন্ট দ্যাট দে আর টেলিং দ্য ট্রুথ, দেন ইউ মাস্ট পুট ফরওয়ার্ড দেয়ার ভার্সন অফ ইভেন্টস অ্যান্ড ইউ উইল নট বি ইন ব্রিচ অফ CD1 ইফ ইউ ডু দ্যাট। এবং এরপরেও যদি তারা স্টিল অবিচল থাকে তাহলে আমরা কি করব, তাদের ভার্সনটাকে পুট ফরওয়ার্ড করব এবং এক্ষেত্রে আমি ক্লায়েন্টের প্রতি যে দায়িত্ব সেটি আমি ব্রিচ করবো না বলে এটি বলা হয়েছে প্রফেশনাল ইথিক্সে। Equally, you may have to call a hostile witness whose evidence you wish to assert is untrue. Again, you will not be breached of your duty not to mislead the court, provided you make the position clear to the court. Equally, you may have to call a hostile witness. যদি আমি কোনো এভিডেন্স বা সাক্ষ্যকে ডাকি, সেই সাক্ষ্য যদি সত্য কথা না বলে তাহলে আমি তাকে হস্টাইল উইটনেস হিসেবে ডিক্লেয়ার করতে পারবো এবং আমি if your duty not to mislead the court provided you make the position clear to the court. আচ্ছা, সেক্ষেত্রে আমি আমার ট্রু পজিশনটা ক্লিয়ার করবো এবং এক্ষেত্রেও আমি আমার
পজিশন ক্লিয়ার করলে তাহলে আমার যে দায়িত্ব সেটি আমি ব্রেস করব না। আচ্ছা, এখন আসা যাক, দি ক্লায়েন্ট অ্যাডমিটস দ্যাট গিলটি বাট ওয়ান্টস টু নট প্লিড নট গিলটি। যদি একজন আপনাকে এসে অর্থাৎ একজন অ্যাডভোকেট বা ব্যারিস্টারকে বলে যে আমি আসলে ক্রাইমটি কমিটেড করেছি, অর্থাৎ এই কামটা আমি করেছি, বাট সে এই কনফেশনটা কোর্টে না বলতে চায়, যে আমি কোর্টকে অস্বীকার করবো আমি অপরাধ করেছি, এটা আমি কোর্টকে বলবো না, তাহলে একজন অ্যাডভোকেট কি করতে পারবে বা একজন ব্যারিস্টার সেক্ষেত্রে দায়িত্ব কি? Your duty not to mislead the court may and on occasions clash with your duty to act in the client's best interest. For example, while your client admits that they have committed a criminal offense but wishes to maintain a not guilty plea, সে তোমার কাছে সে স্বীকার করেছে বাট কোর্টে সে স্টিল এটা মানে কনফেস করতে রাজি নয়, সেক্ষেত্রে ইন অর্ডার টু কমপ্লাই উইথ ইউর ডিউটিস, এই আমার যদি ডিউটি পালন করতে যাই, ইউ মাস্ট নট ডিসক্লোজ দ্য ক্লায়েন্টস কনফেশন টু দ্য কোর্ট উইদাউট হিজ অর হার কনসেন্ট। আমি ক্লায়েন্টের এই অনুমতি ছাড়া কোর্টে তার এই কনফেশনের কথা আমি বলতে পারবো না। ইউ উইল নট বি মিসলিডিং দ্য কোর্ট ইফ ইউ টেস্ট দ্য প্রসিকিউশন কেস ইন ক্রস এক্সামিনেশন। প্রসিকিউশনের যে সাক্ষী আসবে তাদেরকে যদি আমি ক্রস এক্সামিনেশন করে তাহলে আমি কি কি বিষয় সেখানে তুলে ধরতে পারবো না। You may address the judge or jury to the effect that the prosecution has not succeeded in proving to the request standard either. আচ্ছা, তার আগের পয়েন্টটা হচ্ছে ইউ উইল নট বি মিসলিডিং দ্য কোর্ট ইফ ইউ টেস্ট দ্য প্রসিকিউশন কেস ইন ক্রস এক্সামিনেশন। আমি ক্রস এক্সামিনেশন করলেও আমি কি কোর্টকে মিসলিড করতে পারবো না, অর্থাৎ আমাকে এমন কোনো সাজেশন আমি কোর্সে দিতে পারবো না যেটা প্রমাণ করে যে আমার ক্লায়েন্ট অপরাধটি কমিট করে নাই। যদি আমি এটি আমাকে বলেছে সে কমিট করেছে, কিন্তু আমি কোর্টকে বলতে বাধ্য নয়, বাট আমি তাকে বলতে পারবো না যে সে সাধু সে এই অপরাধটি করে নাই। আচ্ছা, এখন আসলে হাউ মে ইউ মে অ্যাড্রেস দ্য জাজ অর জুরি টু দ্য effect that the prosecution has not succeeded in proving to the requisite standard either, that there is a case for your client to answer in a case of no submission of no case to answer, যেখানে আমরা মনে করি এই কেসটাতে কোনো কিছু অ্যান্সার করার নাই, এইরকম কেসে there is a case for your client to answer, আমি বলতে পারবো না যে আমার ক্লায়েন্টের কোনো অ্যান্সার আছে বা কেস টু অ্যান্সার আছে। the client's guilt in closing speech to the jury, আমি ক্লোজিং স্পিচে আর্গুমেন্টের শেষে আমি ক্লায়েন্টের গিল্ট সম্পর্কে বলতে পারবো। আচ্ছা, যে আমার অপরাধ, আমার যে আসামি তিনি অপরাধ করেনি বা নিষ্পাপ, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, however you would be misleading the court if you were to advance a positive case that the client was not or might not be guilty of the offense. এখানে কয়েকটা জিনিস আছে যে আমি একটা পজিটিভ কেস, আমি যেহেতু জানি আমার ক্লায়েন্ট অপরাধ করেছে এবং স্বীকার করেছে, কিন্তু আমি এটা কোর্টকে বলতে পারছি না কারণ সে কোর্টে কি করবে না, কনফেস করবে না, সেক্ষেত্রে আমি যেটি করেও এই কেস মেনটেন করতে পারবো, যেমন সাজেস্টিং টু এ প্রসিকিউশন উইটনেস দ্যাট ইউর ক্লায়েন্ট ডিড নট কমিট দ্য অফেন্স। আমি প্রসিকিউশনের উইটনেসকে কখনোই বলতে পারবো না যে আমার ক্লায়েন্ট কি করে নাই, অফেন্স করে নাই। or calling your client or any other witness to show that your client did not commit the offense. আমি কোনো সাক্ষ্য দিয়ে বা আমার ক্লায়েন্টের সাক্ষ্য দিয়ে আমি কোর্টকে বোঝানোর চেষ্টা করব না যে সে অপরাধ করেনি। Submitting to the judge or jury that your client did not commit the offense, এবং আমি ক্লায়েন্ট কোর্ট এবং জুরির সামনে আমি সাবমিশন রাখতে পারবো না যে আমার ক্লায়েন্ট এই অপরাধটি করেনি। Suggesting that someone else had committed the offense, আমি এই ডিফেন্সও নিতে পারবো না যে আমার ক্লায়েন্ট নয়, অন্য কেউ এই অফেন্স করেছে। আচ্ছা, পুটিং ফরওয়ার্ড অ্যান আলিবাই, অর্থাৎ সে ঘটনার সময় এখানেই ছিল না বা ঘটনাস্থলেই ছিল না, এই আলিবাই ডিফেন্স আমি দাঁড় করাতে পারবো না। তাহলে এই যে এই পজিটিভ জিনিসগুলো আমি যখন জানবো যে সে কনফেস করেছে আমার কাছে, কিন্তু কোর্টে সে কনফেস করবো না, আমি গোপনীয়তা রক্ষা করেও কোনো এই শর্তগুলো মেনে আমি আমার ক্লায়েন্টের কেস পরিচালনা করতে পারবো। The client has previous conviction which he does not want to reveal. একই ক্ষেত্রে যখন সেন্টেন্সিং দেওয়ার ক্ষেত্রে যদি সে পারসিস্টেন্ট অফেন্ডার হয়, প্রিভিয়াস তার ক্রিমিনাল কনভিকশন থাকে, তাহলে কিন্তু তার সাজার পরিমাণটা বাড়বে। যেমন থার্ড টাইম ডোমেস্টিক বার্গলারির ক্ষেত্রে এখানে ম্যান্ডেটরি একটা প্রভিশন আছে যে তার সাজা এত বছরের নিচে হবে না, কিন্তু এটা যদি ফার্স্ট টাইম বার্গলারি হয়, ডোমেস্টিক বার্গলারি, তাহলে তার কিন্তু সাজা খুবই কম। এক্ষেত্রে তার প্রিভিয়াস ক্রিমিনাল কনভিকশন আছে, কিন্তু সে আমাকে বলছে বা অ্যাডভোকেট বা ব্যারিস্টারকে বলছে যে আমি এই যেহেতু প্রসিকিউশন জানে না বা অ্যাওয়ার নয়, তাহলে আমি এটি প্রসিকিউশনকে জানাবো না। যদি প্রসিকিউশনকে বলতে না বলে, সেক্ষেত্রে আমি প্রসিকিউশনকে বলবো না, ক্লায়েন্টের কনফিডেন্সিয়ালিটি রক্ষা করবো, কিন্তু তারপরও আমি একটি হ্যাভ টু বলেছে যে দে রিফিউজ টু permit you to disclose the precons, then you will have to cease to act in the case and return your instruction. আর যদি সেক্ষেত্রে আমাকে অনুমোদন না দেয়, তাহলে আমি কি করবো,
বাধ্য হয়ে সেখান থেকে আমি আমার ইনস্ট্রাকশন উইথড্র করবো, তবে তাকে বুঝিয়ে বলতে হবে যে কেন আমি কেস থেকে উইথড্র করছি এবং কি কারণে। আচ্ছা, ইন এনি আদার কেস falling under a where the client does not give consent to review the precons, you can continue to act but you must not say anything which misleads the court. আমি কন্টিনিউ করতে পারবো বাট আমি মিসলিড করতে পারবো না এমন কিছু বলে যেটা কোর্টকে মিসলিডিং হয়। What you can say in mitigation will be limited by the circumstances. আমি মিটিগেশনের ক্ষেত্রে যে কথাগুলো বলতে পারবো সেটা খুব লিমিটেড, কারণ আমি পজিটিভ কথা বলে তাকে মিটিগেশনে আনতে পারবো না। তাহলে এই যেহেতু তার প্রিভিয়াস ক্রিমিনাল কনভিকশন আছে, you cannot advance that the client is of good character. আমি বলতে পারবো না যে আমার ক্লায়েন্ট একজন গুড ক্যারেক্টার পারসন এবং ক্রেডিবিলিটি অফ দ্য গুড ক্যারেক্টার এভিডেন্সের ক্ষেত্রে সে সাজা কম হয়, কিন্তু আমি তো জানি যে তার প্রিভিয়াস ক্রিমিনাল কনভিকশন আছে, সেক্ষেত্রে আমি এই গুড ক্যারেক্টার এভিডেন্স দাবি করবো না। If the court asks you a direct questions about your client's precons, you cannot give a misleading answer. Therefore, if the client still refuses to allow you to reveal the precons, you should have to cease to act. যদি আমি এটি গোপনে রাখি এবং কোর্ট যদি ডাইরেক্টলি আমাকে জিজ্ঞেস করে ফেলে যে আপনার ক্লায়েন্ট কি দোষী না নির্দোষ, প্রিভিয়াস কোনো ক্রিমিনাল কনভিকশন আছে কিনা, সেক্ষেত্রে আমি কোর্টকে মিসলিডিং আনসার দিতে পারবো না এবং সেক্ষেত্রে আমি আমার এই দায়িত্ব থেকে আমি আমার ইনস্ট্রাকশন উইথড্র করবো। You must explain these points to the client, এবং এটা আমাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে কোর্টকে। Undertaking also, you must comply with any undertakings you give to the court in the course of conducting litigation within any agreed time scale or within a reasonable period of time. আমি যদি কোনো দায়িত্ব নেই যে আমি যথাযথ সময়ের মধ্যে আমি পরবর্তী হিয়ারিং করে দেবো বা কোর্টকে যে আমি কোনো দায়িত্ব নিয়ে কাজ করি, তাহলে আমার যে আমি একটা শর্তের মধ্যে থাকি, তাহলে আমাকে অবশ্যই সেটি গ্রহণ করতে হবে। তো ধন্যবাদ ফ্রেন্ডস, আমরা আজকে প্রফেশনাল ইথিক্সের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম। আপনাদের কোনো প্রশ্ন বা কোনো সাজেশন যদি থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের সাথে আরও ভিডিও আমরা শেয়ার করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।